প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আজকে ৬৮তম লেকচারে আছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ক্লাস করছিলাম। বিগত ক্লাসটি আমরা আমাদের বোর্ডের অ্যাসাইনমেন্টের উপর নিয়েছি, কিন্তু এর আগে আমাদের যে রেগুলার ক্লাস চলছিল সেটা আমরা প্রথম পত্র থেকে ৩ নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এই অধ্যায়টা করছিলাম এবং সেই ক্লাসটাই আজকে আবার কন্টিনিউ করছি। আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয় সে সম্পর্কে নিয়ম শিখেছি এবং সেই অনুযায়ী একটা বা দুইটা অঙ্কও করেছি, আরও কিছু অঙ্ক বাসায় প্র্যাকটিসের জন্য দিয়েছি। বলেছিলাম একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে যে অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসছে তোমরা সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। আর নিয়মটা যেহেতু আমাদের শেখা আছে এবং বোর্ডের অঙ্কও একটা করেছিলাম, আর আমরা সম্ভবত এই অধ্যায়ের একটা অ্যাসাইনমেন্টও করেছিলাম, অ্যাসাইনমেন্ট ৩। তো আমাদের একক জের পদ্ধতি নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসে আমরা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য দ্বিতীয় যে পদ্ধতি সিলেবাসের মধ্যে আমাদের আছে, উভয় জের সংশোধনী পদ্ধতি বা উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি, এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব এবং এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হবে বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে তার নমুনা ছকটা আমরা শিখব। তার আগে আমি বলে নিই, উভয় জের সংশোধনী পদ্ধতিতে আমাদের একক জের পদ্ধতির মতো একক জের বা প্রচলিত পদ্ধতির মতো উদ্দীপকে একটা বইয়ের অনুযায়ী বা একটা বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত দেয়া থাকবে না। এখানে উভয় বইয়েরই উদ্বৃত্ত একই ধরনের বা একই শ্রেণীর উদ্বৃত্ত দেয়া থাকবে, তবে উদ্বৃত্তের টাকার পরিমাণ ভিন্ন থাকবে। যে জায়গায় আমাদের নগদান বই এবং ব্যাংক বিবরণী দুই বইয়েরই উদ্বৃত্ত যে জায়গায় সমান হওয়ার কথা, সেখানে আমাদের ভিন্ন উদ্বৃত্ত দেয়া থাকবে, অসমান উদ্বৃত্ত দেয়া থাকবে এবং গড়মিলের কিছু কারণ দেয়া থাকবে। সে কারণগুলো থেকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কোনগুলো সমন্বয় করতে হবে এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে কোনগুলো সমন্বয় করতে হবে। সমন্বয় বলতে নগদান বইতে যে বিষয়গুলো যোগ করার কথা সেগুলো আমরা নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করব, যেগুলো বিয়োগ করার কথা বা বাদ দেওয়ার কথা সেগুলো আমরা বাদ দিব। এভাবে যেটা করার কথা সঠিকভাবে নগদান বই করতে গেলে আমরা এই বিষয়গুলো আমাদের করার কথা কিন্তু আমরা করিনি, তাহলে সেই বিষয়গুলো সংশোধনের মাধ্যমে বা যোগ হ্রাস বৃদ্ধির মাধ্যমে আর কি, মানে যেটা যোগ করার কথা বা ব্যাংকের পরিমাণ বাড়ানোর কথা আমরা বাড়াইনি, তাহলে আমরা বাড়াবো। ব্যাংকের টাকার পরিমাণ আমাদের কমিয়ে দেখার কথা নগদান বইতে আমরা কমাইনি, তাহলে আমরা হ্রাস করে দেখাবো বা বিয়োগ করে দেখাবো। এই বিষয়গুলো আমরা নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে সমন্বয় করব। আবার একইভাবে ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত দেয়া থাকবে সেই ব্যাংক বিবরণীতে আমাদের উদ্বৃত্ত গড়মিলের কারণগুলো উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে যে কোন কোন বিষয়গুলো ব্যাংক বিবরণীতে আমরা সমন্বয় করিনি। অর্থাৎ ব্যাংক বিবরণীতে ক্রেডিট করার কথা অর্থাৎ যোগ করার কথা আমরা যোগ করিনি, ব্যাংক বিবরণীতে ডেবিট করার কথা বা বাদ দেওয়ার কথা আমরা বাদ দেইনি। তাহলে যেগুলো আমরা করিনি সেগুলো আমরা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে সেইভাবে সমন্বয় করে দেখাবো। এখানে নগদান একক জের পদ্ধতিতে যেমন আমরা একটা উদ্বৃত্ত দিয়ে নিয়ম শিখেছিলাম যে এই এই বিষয়গুলো যোগ করতে হবে, এই বিষয়গুলো বিয়োগ করতে হবে। যদি উল্টা উদ্বৃত্ত দেয়া থাকে, এই উদ্বৃত্ত না দিয়ে যদি উল্টা উদ্বৃত্ত দেয়া থাকে তাহলে আমাদের ছকের নিয়মটাও উল্টে যাবে। এরকম কোনো বিষয় উভয় জের সংশোধনী পদ্ধতিতে নেই। অর্থাৎ উভয় জের সংশোধনী পদ্ধতিতে উভয় বইয়েরই উদ্বৃত্ত যেটাই থাকুক না কেন, আমাদের যেটা যোগ করার কথা আমরা অবশ্যই সেটা মানে বিবরণী অনুযায়ী যোগ করব। মানে অ্যামাউন্ট বাড়ানোর কথা থাকলে আমরা বাড়াবো যদি না বাড়িয়ে থাকি, এবং অ্যামাউন্ট যদি কমানোর কথা মানে বিষয় চলে আসে গড়মিলের কারণ থেকে, তাহলে আমরা সেগুলো বিয়োগ করে দেখাবো। অর্থাৎ এখানে উদ্বৃত্তটা কোনো বড় বিষয় না, উদ্বৃত্ত যেটাই থাকুক আমাদের যোগ করার বিষয় থাকলে যোগ করব, বিয়োগ করার বিষয় থাকলে বিয়োগ করব। সেটা উভয় বইয়ের ক্ষেত্রে বা উভয় বিবরণীর ক্ষেত্রে, নগদান বই এবং ব্যাংক বিবরণী উভয় ক্ষেত্রে যোগের বিষয়গুলো যোগ করব, বিয়োগের বিষয়গুলো বিয়োগ করব। এবং অবশ্যই যেগুলো আমরা যেই বই অনুযায়ী করার কথা সেই অনুযায়ী যদি না করে থাকি, যেটা না করে থাকি সেটা আমরা করব। ব্যাংক বিবরণীর বিষয়গুলো ব্যাংক বিবরণীর সাথে সমন্বয় করব,
আর নগদান বইয়ের যে কাজগুলো করার কথা, যেগুলো করা হয়নি, সেগুলো আমরা নগদান বইয়ের সাথে সমন্বয় করব। এইভাবেই দুই বইয়ের ব্যালেন্স আমরা শুদ্ধ করব। গরমিলের কারণগুলো খুঁজে বের করে উভয় বইতে সমন্বয়ের মাধ্যমে আমরা উভয় বইয়ের সংশোধিত ব্যালেন্স নির্ণয় করব, এবং সবশেষে দেখা যাবে যে দুই বইয়ের ব্যালেন্সই সমান হয়েছে, যেটা হওয়ার কথা ছিল শুরুতে। যেহেতু একই লেনদেনের জন্য আমরা নগদান বই এবং ব্যাংক বিবরণী উভয় বইতে লিপিবদ্ধ করি বা করার কথা, সেই অনুযায়ী একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে উভয় বইয়ের বা উভয় বিবরণীর উদ্বৃত্ত সমান হওয়ারও কথা। ঠিক আছে, কিন্তু হিসাবকাল শেষে দেখা যায় কিছু গরমিলের কারণে দুই বইয়ের উদ্বৃত্ত অসমান থাকে। সেই অসমান উদ্বৃত্ত দিয়ে আমাদের উদ্দীপক মানে প্রশ্ন করা হবে বা উদ্দীপকটা দেয়া থাকবে, অসমান উদ্বৃত্ত উল্লেখ করে দেওয়া থাকবে এবং গরমিলের কিছু কারণ দেয়া থাকবে। সেই কারণগুলো সমন্বয়ের মাধ্যমে আমরা উভয় বইয়ের সমান ব্যালেন্স নির্ণয় করব। এটাই হচ্ছে উভয় বইয়ের সংশোধনী পদ্ধতি। তো এই বইয়ের সংশোধনী মানে ব্যাংক সমন্বয় বিবরণী, যে এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয় তার একটা নমুনা ছক আমি বোর্ডে রেখেছি। এটা টি ফর্মের নমুনা ছক। আমাদের এই ছকটা আমরা বিবরণী আকারেও করতে পারি। তখন টি ফর্ম বলতে এখানে ডেবিট ক্রেডিট দুইটা সাইড হবে তা কিন্তু না, দুই বইয়ের জের দুই সাইডে সংশোধন করা বুঝাচ্ছে এখানে। ঠিক আছে, দুইটা দিকে আমরা দুই বইয়ের জের সংশোধন করব। আমরা নগদান বইয়ের জের এক সাইডে করতে পারি, ব্যাংক বিবরণীর জেরের সংশোধন আরেক সাইডে করতে পারি। তবে এটা এমন কোনো বিষয় না যে ডান দিকে ব্যাংক বিবরণীরটাই করতে হবে বা দিকে নগদান বইয়েরটাই করতে হবে, এমন কোনো বিষয় না। আমরা যে কোনো একটা দিকে যে কোনো একটা বইয়ের বা একটা বিবরণীর উদ্বৃত্ত আমরা কারেকশন করতে পারি। আমরা এটা এই সাইডে রাখতে পারি, ব্যাংক বিবরণীটা আমরা প্রথমে রাখতে পারি, আবার নগদান বইটা ডান দিকে রাখতে পারি। যেটাই করি না কেন মানে আমরা যেন সঠিক নিয়ম ফলো করে করি। এখানে দিকটা কোনো বিষয় না, এমন ডেবিট ক্রেডিট কোনো এখানে বিষয় নেই। দুইটা সাইডে শুধু দুইটা বিবরণীর উদ্বৃত্ত কারেকশন করে দেখানো। আর যখন বিবরণী ছক আকারে থাকবে তখন যে কোনো একটা উদ্বৃত্ত শুরুতে আমাদের সংশোধন করতে হবে, তারপর ক্লোজ করে দিতে হবে, এবং নিচের অংশে আরেকটা বইয়ের উদ্বৃত্ত সংশোধনের কাজ শুরু করে আবার ক্লোজ করে দিতে হবে, এবং সবশেষে দেখা যাবে যে দুই বইয়ের উদ্বৃত্ত সমান হয়েছে কিনা। সমান হতে হবে। আমার কথা হলো যে উভয় জের বা উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে দুইটা বিবরণী বা দুইটা বইয়ের মানে দুইটা পক্ষের জেরই সমান হতে হবে। সেটা আমরা টি ফর্মে করি বা বিবরণী ছক আকারে করি। তোমাদের বইতে বিবরণী ছক আকারে নিয়মটা দেখানো আছে। ওইখানে শুরুর দিকে হয়তো ব্যাংক এই অংশটা করা আছে, উপরের অংশে, নিচের অংশে এই অংশটা করা আছে। আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। আমরা উপরের অংশে নগদান বইও রাখতে পারি, ব্যাংক বিবরণীটা নিচের অংশে রাখতে পারি। যেটাই করি না কেন আমাদের শেষ একদম সব শেষে উভয় বইয়ের সংশোধিত ব্যালেন্স যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটার মানেই হচ্ছে বা এটাই হচ্ছে উভয় যে সংশোধনের পদ্ধতির মূল কথা, যে একদম আমরা সমন্বয় করে সংশোধন করে ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে দুইটা বইয়ের জের আমরা সমান করব। তাহলে টি ফর্মে যে ছকটা দেয়া আছে সেটা আমি তোমাদের জন্য এখানে বোর্ডে লিখে রেখেছি। এটা যদি তোমরা করতে পারো বা বুঝতে পারো, একই বিষয় আমরা বিবরণী ছক যেখানে আছে সেই একই বিষয় নিয়ে বিবরণী ছকটা করা হয়েছে। জাস্ট সেখানে বিবরণী ছকে শুধুমাত্র দুইটা সাইড নেই, মানে দুইটা অংশ নেই, দুই সাইডে শুধু একটা কলামেই উপরের অংশে একটা রাখা হয়েছে, নিচের অংশে আরেকটা দেখানো হয়েছে। এটাই শুধু তফাৎ, তবে ভিতরের বিষয়গুলো একই। ঠিক আছে, আর এখানে আমি নিয়মটা যেভাবে লিখেছি তোমরা একটু খেয়াল করো। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণীতে আছি। আমরা আজকে উভয় জের বা উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি করছি, যেটা তোমাদের বইতে 3.06 টপিকের 2 নাম্বার নিয়মটা বা 2 নাম্বার পদ্ধতিটা। সেখানে আমরা যখন টি ফর্মে যদি ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে যাই এই পদ্ধতিতে, তখন আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। আর যদি বিবরণী ফর্মে বা বিবরণী ছক অনুসারে আমরা নিয়মটা ফলো করতে চাই, তাহলে এই দুই সাইডের বিষয়গুলো একটা কলামে চলে আসবে, একটা উপরের অংশে একটা নিচের অংশে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ছকটা তোমাদের জন্য একটু গুছিয়ে দেই। নমুনা ছক যেটা আমি লিখেছি তোমরা সেইভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, যেন তোমরা এই নিয়ম অনুযায়ী উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি অনুযায়ী যে বিষয়গুলো আছে ভিতরে, উভয় ব্যালেন্সের সাথে কোনগুলো যোগ করতে হবে কোনগুলো বিয়োগ করতে হবে, সেই বিষয়গুলো যদি লিখে লিখে প্র্যাকটিস করো বা লিখে লিখে নমুনা ছকটা শিখো, তাহলে মনে থাকবে খুব তাড়াতাড়ি, মনে মুখস্থ হয়ে যাবে তোমাদের। এটা তো আসলে মুখস্থ করা কিছু না,
বুঝে বুঝে বিষয়গুলো যোগ বিয়োগ করতে হবে। তাহলে তোমরা যখন লিখবে তখনই বুঝতে পারবে যে কোন বিষয়গুলো যোগ করার কথা সেগুলো আমরা যোগ করতে পারবো, আর যেগুলো বিয়োগ করার কথা যে বিবরণী অনুযায়ী সেগুলো আমরা বিয়োগ করতে পারবো, এবং অঙ্ক দেখলেই আমরা তখন এই যোগ বিয়োগের বিষয়গুলো আমাদের মাথায় চলে আসবে। এই জন্য লিখে লিখে যত প্র্যাকটিস করবে নিয়মগুলো তত বেশি মনে থাকবে। আচ্ছা, এখানে বিবরণী ছক আকারে দেখো তোমার দুই সাইডে লেখা আছে। এখানে বিবরণ কথাটা লিখো বা না লিখো কোনো সমস্যা নেই, বইতে এখানে বিবরণ কথা লেখা নেই, তারপর আমি লিখে রেখেছি, কোনো সমস্যা হবে না। তোমরা টাকার জন্য দুইটা কলাম রাখবে দুই সাইডে। আর আমরা প্রথমে এখানে শুরু করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। এখানে এমনও থাকতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে। এখানে উদ্দীপকে নগদান বই অনুযায়ী যদি ব্যাংক উদ্বৃত্ত দেয়া থাকে একটা অ্যামাউন্ট দিয়ে তথ্য হিসাবে, আবার সেই ব্যাংক বিবরণী অনুযায়ীও ব্যাংক উদ্বৃত্ত দেয়া থাকবে, হয়তোবা দুইটা অ্যামাউন্টের পার্থক্য থাকবে, এবং সেই পার্থক্যটা সমান করাই কিন্তু আমাদের এই উভয় যে সংশোধনী পদ্ধতির কাজ, ঠিক আছে। তাহলে এখানে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দেওয়া থাকতো বা ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দেওয়া থাকতো, তাহলে দুইটা বইয়ের উদ্বৃত্ত সেম নামেই থাকতো, টাকার অ্যামাউন্ট শুধু আলাদা হতো, তবে যোগ বা বিয়োগের বিষয়গুলো কিন্তু সেমই থাকবে। যে উদ্বৃত্তই দেওয়া থাকুক না কেন আমাদের যোগ বিয়োগের বিষয়গুলো সেম থাকবে। তাহলে আমি এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দিয়ে দেখিয়েছি, বইতেও সেভাবে দেখানো। তাহলে দুই বইয়ের উদ্বৃত্তগুলো আমরা শুরুতে লিখবো দুই সাইডে। লেখার পর আমরা যে কোনো একটা বইয়ের সংশোধন আগে করব, তারপরে আমরা ব্যাংক বিবরণীর বা এই সাইডে যেই উদ্বৃত্ত লিখেছি সেটা আমরা সংশোধন করব। আমরা একটা বইয়ের উদ্বৃত্ত সংশোধন করে একটা সংশোধিত ব্যালেন্স নির্ণয় করার পর আমরা অপর বই বা অপর পক্ষের সংশোধনের কাজ শুরু করব। প্রথমে আমাদের যেটা করতে হবে, উদ্দীপক পড়ে আমাদের গরমিলের কারণগুলো বের করতে হবে এবং বুঝতে হবে সেই মুহূর্তে যে এটা আসলে কোন বইতে সংশোধনের জন্য প্রয়োগ করা হবে। সেটা কি নগদান বইতে যাবে সমন্বয়ের জন্য, নাকি সেটা ব্যাংক বিবরণীতে যাবে সমন্বয়ের জন্য। গরমিলের কারণগুলো খুঁজে দেখতে হবে যে কোনগুলো নগদান বইতে করার কথা কিন্তু এখনো নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি বা লেখা হয়নি, তাহলে সেগুলো নগদান বইতে লিখতে হবে। যোগ করার বিষয় থাকলে যোগ করতে হবে, বিয়োগ করার বিষয় থাকলে বিয়োগ করতে হবে। আবার খুঁজে বের করতে হবে কোনগুলো ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত করা হয়নি বা লেখা হয়নি, অথবা ব্যাংক বিবরণীতে ডেবিট ক্রেডিট করা হয়নি, তাহলে সেই বিষয়গুলো ব্যাংক বিবরণীর জন্য সমন্বয়ের জন্য রাখতে হবে, মার্ক করতে হবে প্রথমে। তারপর যেটা যে বইতে যোগ বিয়োগ করার কথা সেই বইতে সমন্বয় করতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, আমরা নগদান বইয়ের জের দিয়ে আমরা একটা কাজ করছি, সংশোধনের কাজ শুরু করছি, সেটা যে জেরই হোক। যদি নগদান বইয়ের অনুযায়ী উদ্বৃত্ত দেয়া থাকে, সেটা যে কোনো উদ্বৃত্ত, তাহলে কোন কোন বিষয়গুলো যোগ করতে হবে। প্রথমে যোগ করতে হবে ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ। তাহলে ব্যাংক যদি সরাসরি দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করে বা কোনো প্রাপ্য বিলের অর্থ আদায় করে, যদি সরাসরি আদায় করে, সেটা ব্যাংক তার বিবরণীতে আগে লিখবে। এবং নগদান বইতে যদি লেখা না হয়ে থাকে বা আমরা এখনো নগদান বইতে আমরা জানি না ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ মানেই বোঝা যাচ্ছে যে ব্যাংক সরাসরি আদায় করেছে, যেটা আমাদের নগদান বইতে লেখা হয়নি এখনো। তাহলে ব্যাংক যদি আদায় করে থাকে, ব্যাংক বিবরণীতে টাকা বাড়ানো হয়েছে, আমরা এখনো নগদান বইতে বাড়াইনি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বাড়াতে হবে। তারপর আমরা তাই এটা বাড়াতে হবে, যেহেতু আমরা যোগের অংশে লিখেছি ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ। চেকের অর্থ আদায় করতে পারে, প্রাপ্য বিলের অর্থ আদায় করতে পারে, বা দেনাদের কাছ থেকে সরাসরি আদায় করতে পারে। যেটাই করুক না কেন, আমরা নগদান বইতে এখনো লিখিনি, ব্যাংক লিখে ফেলেছে, তাই আমাদের সেটা যোগের অংশে লিখতে হবে। কারণ যখন আমরা টাকা আদায় করি ব্যাংকের মাধ্যমে, আমরা নগদান বইতে কিন্তু ব্যাংকের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেখাই, তাই যোগের অংশে দেখাতে হবে। 2, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এটাও ব্যাংক আগে করে ফেলেছে, ব্যাংক সুদ মঞ্জুর করলে কিন্তু ব্যাংকই আগে জানে, এবং ব্যাংক বিবরণীতেই আগে আমাদের আমানতকারী হিসাবকে বাড়িয়ে দেখানো হয়। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা গরমিলের কারণটা জানতে পারছি এখন, যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তারা বাড়িয়ে দেখিয়েছে, ব্যাংক আমাদের হিসাবকে মানে বৃদ্ধি করেছে, তাহলে আমাদেরও উচিত নগদান বইতে ব্যাংক হিসাবকে বৃদ্ধি করে দেখানো। তাহলে আমরা এটা কি করব, যোগের অংশে দেখাবো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তারপর হচ্ছে 3 নম্বর, নগদান বইয়ের ভুল যা নগদান বইয়ের উদ্বৃত্তকে হ্রাস করেছে। এমন যদি কোনো ভুল করে থাকে, কোনো তথ্য পড়ে উদ্দীপক পড়ে আমরা বুঝতে পারলাম যে নগদান বইতে এটা লেখার কথা না, অথবা নগদান বইতে এটা আমাদের হ্রাস করে দেখানোর কথা না, যে কারণে কমিয়ে দেখানোর কথা না, হয়তো আমাদের নগদান বইতে এটা বাড়িয়ে দেখানোর কথা বা বৃদ্ধি হিসাবে দেখানোর কথা, যেটা আমরা কি করেছি, বৃদ্ধি না করে কমিয়ে দেখিয়েছি, যে কারণে ব্যাংকের উদ্বৃত্তকে এটা বা নগদান বইয়ের উদ্বৃত্তকে হ্রাস করেছে। আমাদের হ্রাস করার কথা না, অর্থাৎ
বৃদ্ধি করার কথা কিন্তু আমরা উল্টা কাজ করে দেখিয়েছি, বা এটা আমাদের লেখারই কথা না নগদান বইতে, এমন কোনো ভুল যদি আমরা করে থাকি যেটা আমাদের নগদান বইতে লেখার কথা না, লেখার কারণে হয়তো নগদান বইয়ের উদ্বৃত্তটা কমে গেছে, তাহলে সেই বিষয়টা আমাদের কি করতে হবে, এখানে যোগ করে দেখাতে হবে। যদি আমরা ভুলবশত নগদান বইয়ের উদ্বৃত্তকে হ্রাস করে দেখাই, নগদান বইয়ের ভুল, নগদান বইতে হয়তো আমরা এমন কিছু লিখে ফেলেছি যেটা আমাদের লেখার কথা ছিল না বা উদ্বৃত্তকে হ্রাস করে দেখানোর কথা ছিল না, সেরকম যদি কোনো তথ্য পাই, তাহলে আমরা ভুল করেছি যেহেতু, ভুলটাকে শুধরানোর জন্য এখন সেটা কি করব, বৃদ্ধি করে দেখাবো। এখন এই কয়টাই হচ্ছে আমাদের যোগের বিষয়। আমরা যোগ করব কার সাথে, যে উদ্বৃত্তটা দেওয়া আছে শুরুতে নগদান বই অনুযায়ী সেটার সাথে আমরা যোগ করব, যোগ করে একটা যোগফল নির্ণয় করব, সেটা আমরা নামাবো। নামানোর পর ওই যোগের অংশ থেকে বা যোগফল থেকে আমরা বাদ বা বিয়োগ করব কিছু বিষয়, যেগুলো আমরা নগদান বইতে আমাদের নর্মালি হ্রাস করার কথা আমরা এখনো করিনি, সেগুলো আমরা করব। ব্যাংক হিসাবকে হ্রাস করে দেখানোর কথা বা কমিয়ে দেখানোর কথা। এক নম্বর হচ্ছে প্রত্যাখ্যাত চেক। চেক যদি প্রত্যাখ্যাত হয়, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যদি প্রত্যাখ্যাত হয়, তখন আমাদের আবার ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। চেক প্রত্যাখ্যান মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়েছে, সেই হিসাবে ব্যাংক আমাদেরকে ডেবিট করে ফেলেছে, কিন্তু আমরা এখনো কিন্তু ব্যাংককে ক্রেডিট করি। নগদান বইতে কিন্তু আমরা ব্যাংককে কমিয়ে দেখাইনি। তাহলে আমাদের কি করতে হবে, চেক যখন প্রত্যাখ্যাত হয়ে যায়, জমাকৃত চেকে যে ব্যাংকে যে চেকগুলো আমাদের জমা পড়ে সেটা যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, তখন ব্যাংক হিসাব কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, দেনাদার বৃদ্ধি পায়, ব্যাংক হিসাব হ্রাস পায় আমাদের নগদান বইতে। তাহলে আমরা ব্যাংক হিসাবকে হ্রাস করে দেখাবো, তাই বাদ বা বিয়োগের অংশে যাবে এটা। ঠিক আছে, তারপর 2 নম্বর হচ্ছে ব্যাংক চার্জ, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক যখন আমাদের হিসাব থেকে টাকা কেটে নেয় কোনো চার্জ ধার্য করে বা খরচ চার্জ করে, তাহলে কিন্তু আমাদের ব্যাংক হিসাবে টাকা কমে যায়। তাহলে নগদান বইতেও সেটা কমিয়ে দেখানো হয়নি, আমরা এখন নগদান বইতে হ্রাস করে দেখাবো যে ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি। 3 নম্বর হচ্ছে নগদান বইয়ের ভুল, যা নগদান বইয়ের উদ্বৃত্তকে বৃদ্ধি করেছে। আমরা যদি এমন কোনো ভুল করে থাকি নগদান বইতে যেটা আমাদের করার কথা ছিল না বা লেখার কথা ছিল না, বৃদ্ধি করে দেখানোর কথা ছিল না, হয়তো হ্রাস করে দেখানোর কথা ছিল বা আমরা বৃদ্ধি দেখিয়েছি, অথবা নগদান বইতে এমন কোনো ভুল করেছি যার কারণে নগদান বইয়ের উদ্বৃত্তটা বৃদ্ধি পেয়েছে, সেই ভুলটা সংশোধনের জন্য আমাদের এখন হ্রাস করে দেখাতে হবে। নগদান বইয়ের ভুল যা নগদান বইয়ের উদ্বৃত্তকে বৃদ্ধি করেছে, সেটা সঠিক করার জন্য এখন আমাদের বিয়োগের অংশে দেখাতে হবে, বৃদ্ধিটাকে এখন কমিয়ে দেখাতে হবে। তাহলে এই কয়টা বিষয় হচ্ছে বিয়োগের অংশে যাবে, সেই বিয়োগের অংশগুলো একত্রিত করে আমরা এখানে নিয়ে এসে আমরা যোগফলটাকে হ্রাস করে দিব, বিয়োগ করে দিব যোগফল থেকে। তাহলে আমাদের যে অ্যামাউন্টটা বের হবে সেটাই হবে নগদান বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত। উদ্বৃত্ত যেটাই হোক, এখানে ব্যাংক উদ্বৃত্ত হোক অথবা ব্যাংক জমাতিরিক্ত হোক, যেটাই হোক না কেন, আমরা যোগ বিয়োগের বিষয়গুলো ঠিক রাখবো সব সময়। এটাই যোগ হবে, এটাই বিয়োগ হবে, কোনো উলট পালট হবে না, উল্টে যাবে না একক যে পদ্ধতির মতো। এখানে যেটা যোগ থাকবে যোগ, যেটা বিয়োগ থাকবে সেটা বিয়োগ, সব সময়ের জন্য, যে কোনো নগদান বই অনুযায়ী যে কোনো উদ্বৃত্তের জন্য। এবং লাস্টে আমরা যে ফলাফলটা বের করব সেটা হবে নগদান বই অনুযায়ী বা নগদান বইয়ের সংশোধিত উদ্বৃত্ত। এটা লিখে আমরা ডাবল দাগ দিয়ে অ্যামাউন্টটা ক্লোজ করব। এই যে অ্যামাউন্টটা, এটার সাথে কিন্তু আমাদের ব্যাংক বিবরণীর উদ্বৃত্তটা সমান হতে হবে, সংশোধিত উদ্বৃত্ত লাস্টে। আর এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্তটা দিয়ে আমরা শুরু করেছি, সেই উদ্বৃত্তটা যখন আমরা সংশোধন করব, যে ফলাফলটা বের করব, সেটার নামও হবে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত। ঠিক আছে, দুইটা অ্যামাউন্টই কিন্তু সমান হবে, নগদান বইয়ের এবং ব্যাংক বিবরণী, দুইটা উদ্বৃত্ত কিন্তু আমাদের সমান হবে, অ্যামাউন্টটা সমান করে দেখাতে হবে। যদি কোনো কারণে অ্যামাউন্ট ভিন্ন আসে তাহলে বুঝতে হবে আমাদের হয়তো কোথাও সমন্বয় করতে ভুল হয়েছে। তাহলে ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্তই থাকুক না কেন, সেটা ব্যাংক বিবরণীতে গরমিলের কারণগুলো খুঁজে বের করে ব্যাংক বিবরণীতে যেটা যোগ করার কথা সেটা যোগ করব, যেটা বিয়োগ করার কথা সেটা বিয়োগ করব। দেখি এখানে যোগের বিষয়গুলো কি। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, সেটা ব্যাংক জমাতিরিক্ত হতে পারে, ব্যাংক জমার উদ্বৃত্ত হতে পারে, তবে যেটাই হোক না কেন দুইটা উদ্দীপকে কিন্তু নাম একই থাকবে, হয়তো টাকার অ্যামাউন্ট পার্থক্য হবে। এখানে আমরা লিখবো আউটার কলামে, তারপর আমরা যোগ করব জমাকৃত নগদ, চেক ও বিল যা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি। আমরা যখন ব্যাংকে টাকা জমা দেই বা চেক জমা দেই বা বিল জমা দেই, আমরা কিন্তু সাথে সাথে নগদান বইতে ব্যাংক হিসাবকে বাড়িয়ে দেখাই। হয়তো ব্যাংকে এখনো পর্যন্ত ক্রেডিট করেনি বা ব্যাংক অন্তর্ভুক্ত করেনি, সেটা আমরা উদ্দীপক পড়েই বুঝবো
তাহলে আমাদের কি করতে হবে, এখন ব্যাংকে অন্তর্ভুক্ত করে দেখাতে হবে, টাকার পরিমাণ বাড়িয়ে দেখাতে হবে যে আমরা নগদান বইতে করে ফেলেছি কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়িয়ে দেখাইনি, তাহলে ক্রেডিট করতে হবে। তাহলে এটা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা মানে যোগ করা, ঠিক আছে, তার অ্যামাউন্টকে বাড়িয়ে দেখাতে হবে আমানতকারী হিসাবকে। দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকের ভুল যা ব্যাংক বিবরণী ব্যাংক উদ্বৃত্তকে হ্রাস করেছে। এমন যদি ব্যাংক কোনো ভুল করে থাকে যেটা তার উদ্বৃত্তকে বাড়িয়ে দেখানোর কথা বা ব্যাংক বিবরণীতে লিখার কথা না, যেটা লিখার কারণে উদ্বৃত্ত কমে গেছে, সেই বিষয়টা আমরা সংশোধনের জন্য আমরা যোগের অংশে দেখাবো, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো হবে যোগের অংশে ব্যাংক বিবরণীতে, সেটা আমরা টোটালি যোগ করে এখানে উপরের অ্যামাউন্টের সাথে ব্যালেন্সের সাথে আমরা যোগ করে যোগফলটা নামাবো। তারপর বাদ বা বিয়োগ অংশে আমরা যাব, সেখানে কি কি বিষয় বিয়োগ করতে হবে দেখো, আমরা যে কোনো একটা শব্দ ইউজ করবো, বাদ অত লিখতে পারি অথবা বিয়োগ লিখতে পারি। 1 নাম্বার বকেয়া চেক সমূহ, যে চেকগুলো আমরা ইস্যু করেছি পাওনাদারকে, সেই চেকগুলো হয়তো ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি অথবা ইস্যু করা হয়নি অথবা ব্যাংক এখনো পর্যন্ত ডেবিট করেনি, সে কারণে বকেয়া চেক সমূহ লেখা হয়েছে, যেটা আমরা নগদান বইতে হয়তো মাইনাস করে দেখিয়েছি কিন্তু ব্যাংক বিবরণীতে যেহেতু মাইনাস করা হয়নি বা কমিয়ে দেখানো হয়নি, সেই চেকগুলো এখন আমরা এখানে হ্রাস করে দেখাবো। সেটা ব্যাংকে উপস্থাপিত না হোক অথবা পাওনাদারকে পরিশোধ করা না হোক, পাওনাদার ব্যাংকে এসে চেক উপস্থাপন করেনি অথবা ব্যাংক থেকে টাকা কমে যায়নি, যেটাই হোক না কেন, আমরা যেহেতু নগদান বইতে চেক ইস্যু করে দেখিয়েছি, ব্যাংকে হ্রাস করে দেখিয়েছি, তাহলে এখানে ব্যাংক বিবরণীতেও আমাদের সেটাই করে দেখাতে হবে যেন আমাদের দুই বইয়ের উদ্বৃত্ত সমান হয়। তাহলে আমরা যেটা নগদান বইতে করা হয়েছে ব্যাংক বিবরণীতে করা হয়নি সেটা আমরা এখানে করে দেখাবো। 2 নাম্বার হচ্ছে ব্যাংকের ভুল যা ব্যাংক উদ্বৃত্তকে কি করেছে, বৃদ্ধি করেছে। ব্যাংকের কোনো লেনদেনে বা ব্যাংক বিবরণীতে যদি আমরা এমন কোনো বিষয় লিখে ফেলি যেটার কারণে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত ভুলবশত বৃদ্ধি পেয়ে গেছে, যেটা আমাদের বৃদ্ধি হওয়ার কথা না, সেই ভুলটা সংশোধনের জন্য এখানে আমাদের বিয়োগ করে ভুলটাকে সংশোধন করে দেখাতে হবে। হয়তো এমন কোনো বিষয় যা ব্যাংক বিবরণীতে কমিয়ে দেখানোর কথা ছিল আমরা না কমিয়ে বাড়িয়ে দেখিয়েছি, যে কারণে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হয়তো বৃদ্ধি হয়ে গেছে, সেই ভুলবশত বৃদ্ধিটাকে আমাদের এখন সংশোধনের জন্য হ্রাস করে দেখাতে হবে, এই জন্য বাদের অংশে দেখাতে হবে। তো এই দুইটা বিষয় হচ্ছে বিয়োগের অংশে যাবে, আমরা টোটাল বিয়োগের অ্যামাউন্টটা এখানে নিয়ে আমরা উপরে যোগফল থেকে এই বিয়োগের অংশটাকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটার নাম হবে ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত। এই যে দুইটা উদ্বৃত্ত আমরা সংশোধন করলাম, দুই বইয়ের বা দুই পক্ষের দুইটা উদ্বৃত্ত সংশোধন করলাম, আলাদা অ্যামাউন্ট দিয়ে উদ্দীপকে দেওয়া ছিল, এখন সংশোধনের ফলে আমাদের দুইটা উদ্বৃত্তকে কিন্তু সমান হতে হবে, ঠিক আছে। দুইটা বইয়ের সংশোধিত উদ্বৃত্ত যখন আমরা দেখব সমান হয়েছে উভয় যে সংশোধনী পদ্ধতিতে, তখনই আমরা বুঝবো যে আমরা সঠিকভাবে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে পেরেছি। এই কারণে এখানে উভয় জের সংশোধনী পদ্ধতি বলা হয়েছে। আমরা নর্মালি ব্যাংক সমন্বয় বিবরণী যখন সংজ্ঞা শিখেছি তখনই দেখেছি যে একই লেনদেনের ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য নগদান বই এবং ব্যাংক বিবরণী উভয় বইতে কিন্তু সেই লেনদেনটা লিপিবদ্ধ করার কথা একই তারিখে, কিন্তু একই লেনদেন হয়তো সময়গত ব্যবধানের কারণে বা সঠিক সময়ে সেই তথ্যটা ব্যাংকে বা ব্যাংক থেকে সেই তথ্যটা নগদান বইতে আমানতকারীর কাছে না পৌঁছানোর কারণে হয়তো দুইটা পক্ষে একই সময়ে লেখা হয় না। এই কারণে হয়তো দুইটা বইয়ের উদ্বৃত্তের মধ্যে কিছু পার্থক্য থাকে, বিভিন্ন কারণে গরমিলের কারণে দুইটা বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা দেয় হিসাবকাল শেষে। সেই পার্থক্যকৃত যে উদ্বৃত্তটা আছে সেটাই সংশোধন করা হবে একই সাথে বই অনুযায়ী বা বিবরণী অনুযায়ী, সেটাই হচ্ছে উভয় জের সংশোধনী পদ্ধতি, ঠিক আছে। একই সাথে আমরা দুইটা বইয়ের জেরকে সংশোধন করব এবং সংশোধন করে দেখাবো যে নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জের, এই দুইটা বইয়ের জেরই আমাদের এই কারণের জন্য অসমান ছিল, এখন সমান হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দীপক পড়ে প্রথমে বুঝতে হবে কোন বিষয়গুলো নগদান বইতে সমন্বয় করতে হবে। সমন্বয় বলতে যোগ বিয়োগ দুইটাকেই বোঝায়, যোগগুলো যোগ করার কথা যোগ করব, বিয়োগ করার কথা বিয়োগ করব, আর কোন বিষয়গুলো ব্যাংক বিবরণীতে সমন্বয় করতে হবে সেই অনুযায়ী আমরা দুই বইয়ের জেরটাকে সংশোধন করব নিয়ম অনুযায়ী। তাহলে তোমরা খাতায় লিখে যোগের বিয়োগের অংশগুলো বিষয়গুলো লিখে রাখবে নগদান বই অনুযায়ী এবং ব্যাংক বিবরণী অনুযায়ী যোগের বিয়োগের অংশগুলো তোমরা লিখে রাখবে এবং লিখে তারপর একবার দুইবার পড়ে বোঝার চেষ্টা করবে কেন যোগ হয়েছে কেন বিয়োগ হয়েছে।
আমি কিন্তু নিয়মটা পড়ানোর সময়ই বুঝিয়ে দিয়েছি কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে, দুইটা পক্ষেরই আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এই নিয়মটা বুঝতে আর বেশি সমস্যা হবে না। এটা এককজের পদ্ধতির চেয়েও বেশি ইজি এই পদ্ধতিটা, কারণ আমরা যেহেতু জানি কোন বিষয়গুলো নগদান বইতে ডেবিট হয় ব্যাংক হিসাবকে বাড়িয়ে দেখায়, কোন বিষয়গুলো আমরা নগদান বইতে ব্যাংক হিসাবকে কমিয়ে দেখাই, আবার সেই একই বিষয় ব্যাংক বিবরণীতে উল্টা করে দেখায়। অর্থাৎ আমরা যেটা ব্যাংক বিবরণীতে বাড়িয়ে নগদান বইতে ডেবিট করি, ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংক বিবরণীতেও বাড়িয়ে দেখায়, কিন্তু ডেবিট ক্রেডিটটা শুধু আমাদের যেটা ডেবিট তাদের সেটা ক্রেডিট, কিন্তু দুইটা বিষয় পক্ষেরই অর্থ একই, দুইটা বিষয়ের যেটা বৃদ্ধি ওখানেও তার বৃদ্ধি, যেটা নগদান বইতে হ্রাস ব্যাংক বিবরণীতেও হ্রাস। ঠিক আছে, সেইভাবে আমাদের উভয়ের সংশোধনী পদ্ধতির বিষয়গুলো মনে রাখতে হবে। আগামী ক্লাসে আমরা এই পদ্ধতির উপর ভিত্তি করে একটা অঙ্ক করব, আর তোমরা বাসায় দুই একটা অঙ্ক দেখে রাখবে। বোর্ডের অঙ্ক আছে তোমাদের বইতে করা, টেস্ট পেপারে করা, এবং বইয়ের উদাহরণেও উভয়ের সংশোধনী পদ্ধতিতে কয়েকটা উদাহরণ করে দেয়া আছে। তোমরা সেই উদাহরণগুলো একটু দেখবে। আগামী ক্লাসে আমরা এই পদ্ধতিতে একটা অঙ্ক করব। আর তোমরা যেই ছকই করো না কেন, সেটা টি ফর্ম করো বা এই টি ফর্মের পর তোমাদের বইতে বিকল্প হিসেবে বিবরণী ছকটাও দেওয়া আছে, কিভাবে করা আছে সেটা তোমরা দেখতে পারো। এবং বইয়ের বেশিরভাগ উদাহরণেই আগে ব্যাংক বিবরণীর উদ্বৃত্তকে শুরুতে রেখেছে বিবরণী ছকে। তোমরা যে কোনো একটা উদ্বৃত্ত সংশোধনের কাজ আগে করতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে যে ছক ইউজ করি না কেন, আমরা শিরোনামটা যেন সঠিকভাবে লিখি। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, এখানে জায়গা নেই দেখে আমি লিখলাম না। প্রতিষ্ঠানের নাম লিখবো, তারপর আমরা কোন ছক করছি ব্যাংক সমন্বয় বিবরণী সেটা লিখবো, ব্র্যাকেটে আমরা পদ্ধতিটা উল্লেখ করব অবশ্যই পদ্ধতি, আর নিচে আমরা তারিখ দিব। এই তিনটা লাইন আমাদের ছকের উপর শিরোনাম হিসেবে রাখতে হবে। আর যদি আমরা টি ফর্মে করি, দুইটা দিকে আমাদের টাকার কলাম দুইটা করে রাখতে হবে। এখানে বিবরণ লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা সংশোধনের কাজ শুরু করতে পারি 2 সেকেন্ড। আর আমাদের উভয়ের সংশোধনী পদ্ধতিতে মাথায় রাখতে হবে উভয় পক্ষেরই সংশোধিত জের কিন্তু সমান হতে হবে। এটাই হচ্ছে উভয়ের সংশোধনী পদ্ধতির মূল কথা। তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো বিবরণী ছকও ইউজ করতে পারো বা ফলো করতে পারো, অথবা যদি টি ফর্মটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটাও ফলো করতে পারো। ভিতরের বিষয় কিন্তু একই, উভয় বিবরণী। তো ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মটা তোমরা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ভালো করে ফলো করো, বাসা প্র্যাকটিস করো। সেই অনুযায়ী দু একটা উদাহরণ বাসায় তোমরা উদাহরণ দেখেই তোমরা সলিউশনটা খাতায় করতে পারো। আমি যখন নেক্সট ক্লাসে একটা এই পদ্ধতির অঙ্ক করাবো, যেন তোমরা সেই অঙ্কটা উদ্দীপক পড়ার সাথে সাথে বুঝতে পারো এবং ভবিষ্যতে এই ধরনের অঙ্ক আসলে যেন করতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা একটা নতুন অঙ্ক করব এই পদ্ধতি, উভয়ের সংশোধনী পদ্ধতিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।